হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। প্রতিদিনের মতো আজ আরো একটি সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি। আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্ন সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো যারা ক্লাসটিতে যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো ক্লাসটি একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং ক্লাসটি সকলের শেষ পর্যন্ত দেখবে। আর সমস্ত আমাদের ফ্রি ক্লাস দেখতে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সমস্ত স্যারেরা সেখানে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তোমাদেরকে ক্লাস করাচ্ছে, কোয়ালিটি সম্পন্ন ক্লাস। এবং আমাদের পেইড কোর্সেসে ভর্তি হতে চাইলে আমাদের TWS একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে পারো এবং আমাদের সমস্ত ভিডিওর লিংক প্রথমেই পেতে আমাদের TWS একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে দ্য ওয়ে অফ সলিউশন, দেখবে এরকম ভেরিফাইড ব্লু টিকওয়ালা, সেটাতেই যুক্ত হবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্নে আসবো, যেটা হচ্ছে নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে? সুন্দর একটি প্রশ্ন। তো পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও কে পার্লামেন্টের তোমার হচ্ছে আলোচনায় অংশ নিতে পারে? অ্যান্সার হবে কে? দেখো, পার্লামেন্ট আমাদের যে সংসদের সদস্য কারা থাকেন? সংসদ মেম্বাররা থাকেন। তারপরে সেখানে তোমার হচ্ছে আমাদের যে সংসদের যিনি পরিচালক অর্থাৎ আমাদের যে স্পিকার তিনি থাকেন। কিন্তু পার্লামেন্টের সদস্য এর মধ্যে কে নয়? এর মধ্যে সদস্য পার্লামেন্টের নয় হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এবং তিনি কিন্তু তবুও যুক্ত হতে পারেন পার্লামেন্টের সদস্য না হয়েও। আচ্ছা, তিনি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তিনি কিন্তু পার্লামেন্টের কোনো ভোটাভুটি যে ভোটগুলো হয়ে থাকে তাতে কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারেন, এতটুকু তোমরা জেনে রাখো। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আরো একটু সংক্ষেপে জেনে রাখি। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি অফিসার। তিনি। তো এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কোথায় আলোচনা করা হয়েছে? ধারা 76, সেখানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করবেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে থাকেন। আর বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কে? আর ভেঙ্কটা রামানি। তিনি হচ্ছেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। আশা করি অনেক কিছু জানতে পারলে। নেক্সট প্রশ্ন, কোন চোল রাজ বাংলা জয় করেন? আচ্ছা, চোল বংশ এটা ছিল তোমার হচ্ছে দক্ষিণাত্যের একটা রাজবংশ। এই চোল রাজাদের মধ্যে যারা ছিলেন বিজয়ালয়, রাজারাজ চোল, তারপরে যে রাজেন্দ্র চোল, প্রাণ, তারপর সেই বিভিন্ন প্রান্তক চোল, এই যে চোল রাজারা ছিল এদের মধ্যে একজন চোল রাজা তিনি বাংলা জয় করেছিলেন। আচ্ছা, তিনি কে? অ্যান্সার হবে কে বলো? দেখো, অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। ইনি হচ্ছেন চোল শ্রেষ্ঠ রাজা। চোলদের শ্রেষ্ঠ রাজা কে ছিল? তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল। 1014 থেকে 1044 সাল পর্যন্ত তিনি চোল রাজা ছিলেন। এই টাইম পিরিয়ডের মধ্যে তিনি বাংলা সহ অন্যান্য প্রচুর অঞ্চল কিন্তু জয় করেছিলেন। যেমন বাংলা তিনি জয় করেন কবে? বাংলা জয় করেছিল বলা হচ্ছে 1021 থেকে 23 খ্রিস্টাব্দের মধ্যে তিনি বাংলা জয় করেন। তখন বাংলার যিনি শাসক ছিলেন, প্রথম মহিপাল। এটাও প্রশ্ন আসতে পারে এখানে পরীক্ষায়, যে কার রাজত্বকালে প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করেছিল? তো সেটা হবে পাল বংশের। আচ্ছা, এই প্রথম মহিপাল যিনি ছিলেন দ্বিতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তার সময়ে তিনি এই বাংলা জয় করেন। বাংলা জয় করার পরে তিনি একটা উল্লেখযোগ্য উপাধি গ্রহণ করেছিলেন, যেই উপাধিটি পরীক্ষায় খুবই আসে, এটা গঙ্গাই কোন্ড চোল।
কি গঙ্গাইকোন্ড চোল এই উপাধিটি বা গঙ্গ বিজেতা এই উপাধিটি যিনি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল বাংলা জয় করার পরবর্তী সময়। ওকে, নেক্সট প্রশ্ন, লুধিয়ানা কি জন্য বিখ্যাত? লুধিয়ানা এটা কি জন্য বিখ্যাত? আচ্ছা, লুধিয়ানা এটা বলে রাখি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। পাঞ্জাবে অবস্থিত। দেখো, লুধিয়ানা সাধারণত বিখ্যাত এখানে সেটা অপশানে ডাইরেক্ট দেওয়া নেই। লুধিয়ানা অ্যাকচুয়ালি বিখ্যাত তোমার হচ্ছে পোশাক তৈরি করার জন্য, বিশেষ করে পশম জাতীয় পোশাক উৎপাদন হয়ে থাকে এবং পশম শিল্পের জন্য কিন্তু লুধিয়ানা বিখ্যাত। অ্যান্সার হবে এখানে অপশন ডি, পশম শিল্পের জন্য লুধিয়ানা বিখ্যাত। আচ্ছা, লুধিয়ানাকে মনে রাখবে পাঞ্জাবের বলা হয় পাঞ্জাবের কি ম্যানচেস্টার। পাঞ্জাবের ম্যানচেস্টার বলা হয় লুধিয়ানাকে। আচ্ছা, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় বলো? ভারতের ম্যানচেস্টার, দেখো ম্যানচেস্টার হচ্ছে একটা কিন্তু ইংল্যান্ডের শহর, কারণ সেখানে ম্যানচেস্টার যে পোশাক জাতীয় দ্রব্য উৎপাদনের জন্য কিন্তু একটা প্রাণ কেন্দ্র বলা হতে পারে। সেই কারণেই কিন্তু ভারতের যেসব অঞ্চল তোমার হচ্ছে এই টেক্সটাইল কেন্দ্র গড়ে উঠেছে যেসব স্থানে, সেই সব স্থানকে ম্যানচেস্টার বলা হয়। যেমন ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে। আহমেদাবাদকে বলা হয়। আর একটা আছে খুবই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোনটি? সেটা কোনটি? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, এটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট হচ্ছে ছোটনাগপুর মালভূমির সবচেয়ে উঁচু পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমি বলো। আচ্ছা, ছোটনাগপুর মালভূমি এটা হচ্ছে কি প্রকৃতির মালভূমি? এটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। যেই মালভূমিটি তোমার হচ্ছে গড়ে উঠেছে গ্রানাইট ও নিস শিলা দ্বারা। গ্রানাইট ও নিস শিলা দ্বারা গড়ে উঠেছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল একটি কি ব্যবচ্ছিন্ন মালভূমি, ছোট বড় বিভিন্ন মালভূমির সমন্বয়ে গড়ে উঠেছে। এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শিখর যেটি সেটা হচ্ছে তোমার পরেশনাথ পাহাড়। আচ্ছা, ছোটনাগপুর মালভূমির গড় উচ্চতা হচ্ছে কি 1000 মিটারের মধ্যে কিন্তু গড় উচ্চতা। আর এই ছোটনাগপুর মালভূমির যে পরেশনাথ পাহাড় সেটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 1366 মিটার উচ্চতা বিশিষ্ট পরেশনাথ পাহাড়টি। গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডোকুট্টাস বলা হয়? সুন্দর একটি প্রশ্ন, ডব্লিউবিসিএস এ এসেছে এই প্রশ্নটি, তো দ্রুত করো। গ্রিক রচয়িতাদের লেখায় একজন শাসক, তিনি স্যান্ডোকুট্টস নামে পরিচিত। তিনি কে? তো এটা দেখা মাত্রই তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো তারা উত্তর করতে পারবে, যেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি হচ্ছেন গ্রিক লেখকদের রচনায় স্যান্ডোকুট্টাস। আচ্ছা, তার রাজত্বকালে সেই আমরা জানি গ্রিক লেখককে গ্রিক যিনি একজন গ্রিক দার্শনিক তিনি এসেছিলেন, যার নাম হচ্ছে কি? বলে ফেলো সকলে। মেগাস্থিনিস, তাই তো? আচ্ছা, এই চন্দ্রগুপ্ত মৌর্য তার সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে রাখো। তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। 324 খ্রিস্টপূর্বে কি করেন তিনি? খ্রিস্টপূর্বে তিনি এই যে নন্দ বংশ ছিল, তার আগের যে বংশটা ছিল মগধে, নন্দ বংশের অবসান ঘটিয়ে তিনি এবং তার গুরু বলা হয় চাণক্য বা কৌটিল্য, তার পরামর্শদাতা, তারা দুজনে মিলে কিন্তু নন্দ বংশের পতন ঘটান এবং সেখানে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? হায়দ্রাবাদ শহরটি তেলেঙ্গানার রাজধানী, তাই তো? তেলেঙ্গানাতে অবস্থিত। তো এই শহরটি যমজ শহর বলা হয় কোন শহরটিকে? অ্যান্সার হবে কোন শহরটি?
সেটা হচ্ছে সেকেন্দ্রাবাদকে বলা হয় হায়দ্রাবাদের যমজ শহর। থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির নিয়ন্ত্রণ করে কোন হরমোন? আচ্ছা, থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোনটি? অ্যান্সার হবে কোনটি? সেটা হবে তোমার হচ্ছে TSH, বা এটাকে আমরা বলবো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড নিয়ন্ত্রণকারী হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয়? এনিওয়ান কেউ বলতে পারবে? এটা নিঃসৃত হয় কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে যেন কেউ উত্তর করো না যে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে তোমার হচ্ছে থাইরক্সিন জাতীয় হরমোন কিন্তু তোমার হচ্ছে নিঃসৃত হয়, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়। নেক্সট হচ্ছে নাবার্ড এর বর্তমান চেয়ারপারসন হলেন কে? নাবার্ড এর পুরো কথা তোমরা জানো নিশ্চয়ই, কি বলো তো নাবার্ড এর পুরো কথা? নাবার্ডের পুরো কথা কি? সেটা হচ্ছে ন্যাশনাল কি ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তোমার নাবার্ডের সম্পূর্ণ অর্থ। আচ্ছা, নাবার্ড এটা স্থাপন হয় কবে? স্থাপন হয় কবে নাবার্ড, বা স্থাপিত হয় কবে এটা? তারপরে এটার সদর দপ্তর কোথায় প্রভৃতি একটু জেনে রাখা উচিত আমাদের। দেখো, নাবার্ড এটার সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, এবং এটা স্থাপিত হয়েছিল কবে? নাবার্ড স্থাপিত হয় 1982 সালে, 1982 তে নাবার্ড স্থাপিত হয়েছিল। নাবার্ডের বর্তমান যিনি চেয়ারপারসন তিনি হলেন কি? সাজি কেভি, তিনি হচ্ছেন বর্তমান নাবার্ডের চেয়ারপারসন। ওকে, উপনিষদের মূল বিষয় কি? উপনিষদের মূল বিষয় কি ছিল? উপনিষদের মূল বিষয় হচ্ছে দর্শন ছিল উপনিষদের মূল বিষয়। কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করে? আচ্ছা, অমৃতসরের স্বর্ণ মন্দির এটা হচ্ছে শিখ ধর্মীয় যারা যারা শিখ ধর্ম অবলম্বনকারী তাদের জন্য একটা খুবই পবিত্র একটা স্থান, মন্দির, তাই তো? অমৃতসরের স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। এই অমৃতসরের স্বর্ণ মন্দিরটি নির্মাণ কার্য কে শুরু করেন বা কে নির্মাণ করেন? দেখো, এখানে দুটি উত্তর কিন্তু হয়ে থাকে। অমৃতসরের স্বর্ণ মন্দির তোমার নির্মাণ কার্য এখানে শুরু করেন কি, এটার কথাই অ্যাকচুয়ালি উল্লেখ করা হয়েছে। অমৃতসরের স্বর্ণ মন্দির যে এরিয়া, ওটার মধ্যে আমরা যেটা দেখবো ওখানে যে একটা অমৃতসরের হরমন্দির সাহিব, একটা অমৃতসরের হ্রদ আছে, সেখানে হরমন্দির সাহিব আছে, তারপরে অমৃতসরের স্বর্ণ মন্দির আছে, তাই তো? এই প্রভৃতি নির্মাণ কার্য করেছিলেন গুরু অর্জুন দেব। কিন্তু অমৃতসরের যে স্বর্ণ মন্দির মেইন, সেটার যিনি নির্মাণ কার্য শুরু করেন তিনি হচ্ছেন গুরু রামদাস। আচ্ছা, গুরু রামদাস ইনি হচ্ছেন শিখদের চতুর্থ চতুর্থ গুরু ছিলেন। ওকে, চতুর্থ গুরু। গুরু অর্জুন দেব ছিলেন পঞ্চম গুরু, তিনি নির্মাণ কার্য কিন্তু সম্পন্ন করেছিলেন সম্পূর্ণ, এবং গুরু গোবিন্দ সিং ছিলেন দশম, এবং নানক ছিলেন প্রথম। নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক তোমাদের, কমলালেবুর শহর নামে পরিচিত কোনটি? কমলালেবুর শহর বলা হয় কোন শহরটিকে? তো সকলে যারা ক্লাসটি দেখছো সকলকে বলবো এটা কমেন্টে অ্যান্সার করে যাবে আজকের হোমওয়ার্কে। রক্ত ও লৌহ নীতি গ্রহণকারী প্রথম সুলতানকে? দেখো, এখানে আমরা দুইজন ব্যক্তির নাম দেখতে পাবো যারা রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিল। একজন হচ্ছে কি, প্রথম যিনি গ্রহণ করেন তিনি ছিলেন গিয়াসউদ্দিন বলবন। পরবর্তীতে দ্বিতীয় হিসাবে আলাউদ্দিন খলজিও গ্রহণ করেছিলেন রক্ত লৌহ নীতি। রক্ত ও লৌহ নীতিটা কি? এটা হচ্ছে মঙ্গলদের আক্রমণ মোকাবিলার মঙ্গল আক্রমণ মোকাবিলার জন্য গৃহীত হয়। ওকে,
এই রক্ত ও লৌহ নীতি সেটার যিনি ছিলেন প্রথম গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবন বা তার প্রকৃত নামটা পরীক্ষায় খুবই আসে, সেটা হচ্ছে উলুগ খাঁ। উলুগ খাঁ ছিল তার প্রকৃত নাম। আচ্ছা, তিনি তার সামরিক কৃতিত্বর ক্ষেত্রে বিভিন্ন কিন্তু এরকম নীতি প্রবর্তন করেছিলেন, যেমন রক্ত ও লৌহ নীতি, মঙ্গলদের তিনি দূরীকরণ করার জন্য। তারপরে 40 চক্রের ক্ষমতা খর্ব করেছিলেন। তারপরে তিনি বাংলার বিদ্রোহ দমন করেছিলেন। তার সঙ্গে কিন্তু উল্লেখযোগ্য কিছু সিজদা পাইবাস প্রথা তিনি হচ্ছে প্রবর্তন করেন, ইত্যাদি কাজ কর্মগুলো কিন্তু তিনি করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলো, ঠিক আছে। দেহধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? আচ্ছা, দেহধর ট্রফি এটা কোন খেলার সঙ্গে যুক্ত বলো সকলে? দিনকর বলওয়ান্ত দেহধর বা ডিবি দেহধর, তিনি ছিলেন ভারতের একজন ক্রিকেটার। কে ছিলেন? তিনি ছিলেন ভারতের একজন ক্রিকেটার। এই দেহধরের নাম অনুসারে, ডিবি দেহধরের নাম অনুসারে পরবর্তীতে একটা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হয়, যেটার সূচনা হয়েছিল 1973-তে। 1973-তে সূচনা হয় এবং এটার হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন? স্কুল বুক সোসাইটি গড়ে তুলেছিলেন কে? কে গড়ে তোলে স্কুল বুক সোসাইটি? বলে ফেলো দ্রুত। স্কুল বুক সোসাইটি এটা 1817 সালে গঠিত। 1817 সালে স্কুল বুক সোসাইটি গঠিত হয়েছিল। কোথায় গঠিত হয়? কলকাতাতে। এবং এটা যিনি গঠন করেছিলেন তিনি হচ্ছেন কে? তিনি হবেন ডেভিড হেয়ার। তিনি ছিলেন স্কুল বুক সোসাইটি গঠন করেন। নেক্সট হচ্ছে কোন মৌলকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হয় কোন মৌলকে? পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পারদ। তো দেখো, কুইক সিলভার বলা হয় এর মধ্যে কোনটিকে? সেটা হবে পারদকে বলা হয় কুইক সিলভার। কেন জানো তোমরা নিশ্চয়ই? পারদ হচ্ছে কি একটা তরল ধাতু এবং রৌপের ন্যায় কিন্তু দেখতে হয়, এই কারণে কুইক সিলভার বলা হয় এই পারদকে। আচ্ছা, পারদের যদি আমরা পারমাণবিক সংখ্যা বলি তাহলে কত হবে বলো তো? পারমাণবিক সংখ্যা কত পারদের? সেটা হচ্ছে 18। 80 হচ্ছে পারমাণবিক সংখ্যা পারদের। এবং পারদ স্বাভাবিক উষ্ণতায় কি থাকে? তরল থাকে, সুতরাং এটাকে বলা হয় তরল ধাতু। নেক্সট হচ্ছে পবনদূত গ্রন্থটির রচয়িতা হলেন? সকলকে প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি অ্যাপ আপডেট করতে হবে, নইলে দেখতে হবে না। আচ্ছা, যারা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপের পেইড ক্লাসে ভর্তি আছো তাদের জন্য একটা জিনিস বলে রাখি, যে তোমাদের হয়তো যারা কাল থেকে ক্লাস ওপেন করার চেষ্টা করছো ইরর দেখাচ্ছে বা নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে, তার জন্য তোমাদেরকে বলি যে টিডব্লিউএস একাডেমি অ্যাপটিকে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট দাও। সেখানে আপডেট দিলে তোমরা সমস্ত ক্লাস আবার পুনরায় আগের মতো দেখতে পাবে। ওকে, পরের প্রশ্নে ফেরত আসি, যেটা হচ্ছে পবনদূত গ্রন্থটির রচয়িতা কে? অ্যান্সার হবে কি? পবনদূত গ্রন্থটির রচয়িতা হচ্ছেন এখানে ধৈ। তিনি হচ্ছেন পবনদূতের রচয়িতা। এই দেখো, এখানে কয়েকজন ব্যক্তির নাম আছে, গোবর্ধন, সন্ধ্যাকর নন্দী, তারপরে হচ্ছে দেখো জয়দেব, ধৈ, এরা ছিল সব তোমার হচ্ছে বাংলার পাল সেন যুগের কিছু কিন্তু রচয়িতা। যেমন তোমার সন্ধ্যাকর নন্দী, তিনি রচনা করেছিলেন কি? সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেন, রচনা করেছিলেন। জয়দেব, গোবর্ধন, ধৈ এরা ছিল তোমার হচ্ছে লক্ষণ সেনের কিন্তু সভাকবি। যেমন ধৈ এখানে পবনদূত রচনা করেছিলেন, তেমনি জয়দেব রচনা করেছিলেন কি? গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচনা করেন। আচ্ছা, গোবর্ধন ইনি রচনা করেছিলেন আর্য সপ্তশতী। কি রচনা করেন গোবর্ধন? আর্য সপ্তশতী। নেক্সট হচ্ছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? লিথুয়ানিয়া, উগান্ডা, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা। আচ্ছা, জিকা ভাইরাসটা কি? জিকা ভাইরাস প্রধানত একটা হচ্ছে তোমার মশা বাহিত রোগ, ঠিক আছে। এটা এডিস মশায়ের বাহক।
জিকা ভাইরাসটি প্রথম কোথায় এটার উল্লেখ বা কোথায় এটা প্রথম পাওয়া গেছিল সেটা হচ্ছে অ্যান্সার হবে উগান্ডাতে। ঠিক আছে, উগান্ডা এটা হচ্ছে আফ্রিকান একটা কান্ট্রি। এখানে 1947 সালে প্রথম জিকা ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে? গঙ্গা নদী, আচ্ছা গঙ্গা নদী যেটা তোমার হচ্ছে উৎস কোথায়? গোমুখ গুহা থেকে, গঙ্গোত্রী হিমাবহের গোমুখ গুহা থেকে উৎস লাভ করেছে এটা। সেখান থেকে 2000 তোমার হচ্ছে 525 25 কিমি তোমার হচ্ছে দীর্ঘ দৈর্ঘ্য সেটা অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তো বিভিন্ন ভাগে কিন্তু গঙ্গা একটা হচ্ছে আদর্শ নদী, সুতরাং গঙ্গার তিনটি স্পষ্ট ভাগ আছে, একটা হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি আছে। তো গঙ্গার যে উচ্চগতি সেটা হচ্ছে উৎস থেকে যে হরিদ্বার সেই পর্যন্ত হচ্ছে এটার মধ্যগতি, তারপরে সরি উচ্চগতি মধ্যগতি আচ্ছা মধ্যগতি, মধ্যগতিটা বলা হয় হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত এর মধ্যগতি, আর নিম্নগতি হচ্ছে রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত নিম্নগতি, এটা বলা হয়। এবারে পশ্চিমবঙ্গে এসে এটি দুইটি ভাগে ভাগ হয়েছে, একটা প্রধান শাখা নদী ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এটা হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে, এটা কিন্তু দুইটি ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধটা কত সালে হয়? অ্যান্সার করো সকলে। খানুয়ার যুদ্ধ এটা কার কার মধ্যে হয়েছিল? বাবর ও রাজপুত শাসক রাণা সংগ্রাম। কার কার মধ্যে হয়? বাবর ও রাজপুত শাসক রাণা সংগ্রামের মধ্যে সংগঠিত হয়েছিল খানুয়ার যুদ্ধ, যেটা হয়েছিল 1527 সালে। জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহণ করতে পারে? আচ্ছা জীবের বিভিন্ন অংশে বিভিন্ন জীবে অনেক কিন্তু আমাদের জীবে প্রচুর পরিমাণে স্বাদ কোরক আছে, সেই স্বাদ কোরক গুলো বিভিন্ন স্বাদ দিয়ে থাকে আমাদের জীবকে, বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন স্বাদ আমরা গ্রহণ করতে পারি। যেমন সম্মুখ ভাগ, যে সম্মুখ ভাগে আমরা মিষ্টতার স্বাদ গ্রহণ করতে পারি, মিষ্টি হচ্ছে সম্মুখ, সম্মুখে মিষ্টতার স্বাদ, তারপরে তিক্ততার স্বাদ সেটা হচ্ছে পশ্চাৎ ভাগে আমরা পেয়ে থাকি। তারপরে এই যে ঝাল, তারপরে বিভিন্ন যে টক জাতীয় এই যে স্বাদ সেটা আমরা দুই পার্শ্বে পেয়ে থাকি। তো এরকম ভাবে অনেক স্থানে কিন্তু জীবের অনেক স্থানে বিভিন্ন স্বাদ থাকে। নেক্সট দেখো, ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? ভারতের প্রথম বাজেট ব্যবস্থাটা কবে প্রচলিত হয়েছিল? ভারতের বাজেট ব্যবস্থা প্রচলিত হয় 1860 সালে। কবে? 1860 সালে। তার আগে 1859 সালে, 1859 সালে ভারতের তৎকালীন যিনি ব্রিটিশ শাসিত ভারতের অর্থমন্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে জেমস উইলসন, তিনি ভারতে প্রথম বাজেট উত্থাপন করেছিলেন। তো বাজেট ব্যবস্থাটা প্রচলিত হয়েছিল তখনকার যিনি ভাইসরয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং, তার সময়। আচ্ছা ছোট্ট একটি অ্যাড ব্রেক নেব, যেটা হচ্ছে TWS একাডেমি অ্যাপ ইউর গেটওয়ে টু সাকসেস। ডাউনলোড না করে থাকলে অবশ্যই তোমরা ডাউনলোড করো, এটা ডাউনলোড করলে বিভিন্ন কিন্তু তোমরা এখানে ফ্যাসিলিটি পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের তোমরা যদি ক্লাসগুলো করতে ইচ্ছুক হও তাহলে বেস্ট টিচারদের দ্বারা সেখানে ক্লাস করানো হচ্ছে, তোমরা একবার চেক আউট করবে। বিভিন্ন ক্লাসে রেকর্ডেড দেখার, PDF নোটস ইত্যাদি বিভিন্ন কিন্তু তোমরা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। তো সকলে যুক্ত হয়ে যাবে আমাদের TWS একাডেমির সঙ্গে, সময় খুবই অল্প, লিমিটেড অফার আছে, তো সকলে একবার যুক্ত ট্রাই করবে জয়েন হওয়ার। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল? আচ্ছা বৃষ্টিচ্ছায় অঞ্চলটা কি? বৃষ্টিচ্ছায় অঞ্চলটা ধরো একটা পাহাড় এখানে অবস্থিত, এই পাহাড়ের এই সাইডে আছে সমুদ্র, সমুদ্র থেকে বিভিন্ন যে আর্দ্র জলবায়ু সেটা আসে। ঠিক আছে, আর্দ্র জলবায়ু, আর্দ্র যে বায়ু সেটা আসতে আসতে এখানে তোমার হচ্ছে পাহাড়ে ধাক্কা পায় এবং ঘনীভূত হয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, উপরে গিয়ে এখানে তোমার হচ্ছে মেঘের সৃষ্টি করে এবং এখানে এই ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এটাকে আমরা বলে থাকি কি? এটাকে বলি তোমার হচ্ছে প্রতিবাদ ঢাল। প্রতিবাদ
ঢাল। আর ঠিক এর অপোজিট সাইডে বৃষ্টিপাত কম হয়, এই কারণে এটাকে বলা হয় অনুবাদ ঢাল। সুতরাং এরকম একটা অনুবাদ এবং প্রতিবাদ ঢালযুক্ত অঞ্চল আছে পশ্চিমঘাট পর্বতে, সেখানে ভারত মহাসাগর থেকে আগত বায়ু ওই পশ্চিমঘাট পর্বতে বাধা পায় এবং তার পশ্চিম সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। এবং অনুবাদ ঢাল হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, সেখানে বৃষ্টিপাত কম হয়। নেক্সট হচ্ছে ক্রোমোজোম কোথায় গঠিত হয় না? ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ, মেসোক্যারিওটিক কোষ, জনন কোষ। আচ্ছা, ক্রোমোজোম কোথায় গঠিত হয় না? এনিওয়ান? অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে কিন্তু যে ক্রোমোজোম সেটা গঠিত হয় না। এই কোষগুলো কোথায় থাকে? অনুন্নত কোষ দেহ, ব্যাকটেরিয়া, শৈবাল, এদের কোষ দেহে কিন্তু তোমার হচ্ছে দেখা যায় এই কোষ। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অ্যান্সার করো সকলে। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কোথায় বলো? সেটা হচ্ছে দার্জিলিং জেলাতে অবস্থিত, রামমাম নদীর উপর। ওকে, নেক্সট, কে অভিনব ভারত নামে একটি বিপ্লবী সমিতি গড়ে তুলেছিলেন? অভিনব ভারত বিপ্লবী সমিতিটি কে গড়ে তোলে? অ্যান্সার করো সকলে। অভিনব ভারত এই বিপ্লবী সমিতিটি তোমার গড়ে উঠেছিল কবে? এটা গড়ে ওঠে 1904-এ। কবে? 1904-এ অভিনব ভারত নামক একটা তোমার হচ্ছে সংগঠন প্রকাশ্যে আসে, যেটা তৈরি করেছিলেন কারা? গণেশ দামোদর সবারকর এবং বিনয় দামোদর সবারকর দুজনে মিলে। এটার আগে নাম ছিল 1899 সালে, এটি অ্যাকচুয়ালি এটার গোড়াপত্তন হয়েছিল, প্রথম নাম ছিল কি? মিত্র মেলা। কি ছিল এটার নাম? মিত্র মেলা। তো মিত্র মেলা থেকে এটাকে পরবর্তীতে নাম চেঞ্জ করা হয় এবং এটাকে সাংগঠনিক করা হয়েছিল 1904 সালে, সেখান থেকে এটা নাম হয় অভিনব ভারত। তো এটার অ্যান্সার হচ্ছে বিনয় দামোদর সাভারকর বা সাভারকর ভ্রাতৃদ্বয় তারা প্রতিষ্ঠা করেছিলেন এটা। অরণ্যের অধিকার গ্রন্থের রচয়িতা হলেন? অরণ্যের অধিকার গ্রন্থের রচয়িতা কি? অ্যান্সার হবে কে? অরণ্যের অধিকার লিখেছিলেন সেটা হচ্ছে মহেশ্বেতা দেবী। কোন শাসক চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিলেন? চৌগান বা পোলো, এটা হচ্ছে তোমার হচ্ছে ঘোড়ার পিঠে এক জাতীয় হকি জাতীয় খেলা এটা, চৌগান। এই চৌগান খেলতে গিয়ে একজন শাসক তিনি মারা গেছিলেন, তিনি কে? অ্যান্সার হবে কে বলো? সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। দেখো, কুতুবুদ্দিন আইবক 1206 থেকে 1210 তিনি দিল্লির শাসক ছিলেন। 1206-এ তিনি দিল্লিতে সুলতানির প্রতিষ্ঠাতা করেছিলেন, এটা আমাদের সকলের জানা। এবং 1210 সালে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান এবং তার সমাধি কোথায় করা হয়? সমাধিটা আছে কোথায় বলো? সমাধি হচ্ছে লাহোরে। নেক্সট, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল? ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় কোন রাজ্য ভেঙে? ছত্তিশগড় মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য রাজ্য। ছত্তিশগড় এই রাজ্যটি গঠিত হয়েছিল 1 নভেম্বর 2000 সালে এটা গঠিত হয় ছত্তিশগড় রাজ্যটি, যেটা গঠিত হয়েছিল তোমার হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে। পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান, পূর্ণবয়স্ক মানব শরীরে রক্ত তৈরির স্থান কোনটি? হৃৎপিণ্ড, প্লীহা, অস্থিমজ্জা, ধমনী, কোনটি? মানব শরীরে যে রক্ত তৈরির স্থান সেটা হচ্ছে অস্থিমজ্জা। পেসো কোন দেশের মুদ্রা? পেসো কোন দেশের মুদ্রা? বলে ফেলো সকলে দ্রুত। আচ্ছা, পেসো হচ্ছে কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে আর্জেন্টিনার মুদ্রা, তাই তো। নেক্সট, পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? দারুণ একটি প্রশ্ন, অ্যান্সার করো সকলে। দেখো, পৃথিবীর বৃহত্তম মহাসাগর এবং পৃথিবীর গভীরতম মহাসাগর একটি, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম মহাসাগর এখানেই সেই মারিয়ানা খাত অবস্থিত, যার মধ্যে চ্যালেঞ্জার ডেপথ যেটা প্রায় 8000 মিটারেরও কিন্তু বেশি ডিপ একটা, এই কারণে হচ্ছে এই গভীরতম মহাসাগরের খেতাব আছে প্রশান্ত মহাসাগরে। তো এই ছিল আজকের কিছু সুন্দর প্রশ্ন নিয়ে আলোচনা, তোমাদের সঙ্গে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর আশা করি ক্লাসটি ভালো লাগলো। ভালো লেগে থাকলে সকলে একটা করে লাইক করে যাবে এবং কমেন্টে সকলে জানিয়ে দেবে। আর যারা আমাদের TWS একাডেমি অ্যাপে ভর্তি হওনি অবশ্যই তোমরা একবার চেক আউট করো TWS একাডেমি অ্যাপটিকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।